বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীতে নীরবে এক ঐতিহাসিক পরিবর্তন শুরু হয়েছে, যা শুধু দেশের প্রতিরক্ষা অঙ্গনই নয়, ভারতের কৌশলগত মহলেও তৈরি করেছে নতুন আতঙ্ক। সম্প্রতি বাংলাদেশ মিলিটারি একাডেমি বা বিএম-এর দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন নিয়ে এবার সামনে এসেছে আরেকটি বিস্ময়কর তথ্য। ইতোমধ্যে ইসলামের প্রথম 4 খলিফার নামে 4টি কোম্পানি নামকরণ করার পর এখন আলোচনা চলছে আরও 2টি পূর্ণাঙ্গ নারী কোম্পানি যুক্ত করার। আর এইখানে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ইসলামের ইতিহাসের 2 অত্যন্ত সম্মানিত নারী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নাম অনুসারে এই নতুন 2 নারী কোম্পানির নাম রাখা হচ্ছে। ঠিক এই খবর সামনে আসার পরপরই ভারতের কিছু গণমাধ্যম এবং কৌশলগত বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে তীব্র অস্বস্তি। ইতোমধ্যে ভারতীয় কয়েকটি মিডিয়া এই পরিবর্তনকে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ধর্মীয় পরিচয় বা ইসলামী ঐতিহ্যের প্রভাব বৃদ্ধির ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করতে শুরু করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে আওয়ামী লীগের যেসব দালাল ছিল তাদেরকে ইতোমধ্যেই কিন্তু শাস্তির আওতায় আনা হয়েছে। জিয়াউল রহমান থেকে শুরু করে ডক্টর আজিজ সবাইকে সেনাবাহিনীর বাইরে বের করে দেওয়া হয়েছে। এখন আর ভারতীয় এজেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে নেই বললেই চলে। এখন প্রশ্ন উঠেছে, এটা কি শুধুই সাংগঠনিক পুনর্বিন্যাস নাকি বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এক নতুন আদর্শিক অধ্যায়ের সূচনা? এইসব ঘটনার গভীরে যেতে হলে আমাদেরকে একটু ফিরে যেতে হবে চলতি বছরের 18 জুনে। সেদিন চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হয় 90তম দীর্ঘমেয়াদী কোর্সের জাঁকজমকপূর্ণ পাসিং আউট প্যারেড। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। সে সময় উদ্বোধন করা হয় বহুল আলোচিত 2য় বাংলাদেশ ব্যাটালিয়ন। কিন্তু উদ্বোধনের পর যে তথ্যটি সবচেয়ে বেশি আলোচনায় ছিল সেটি ছিল নতুন ব্যাটালিয়নের অধীনে 4টি কোম্পানির নামকরণ। সেনাবাহিনী অনুমোদন দেয় ইসলামের ইতিহাসের প্রথম 4 খলিফার নাম অনুসারে 4টি কোম্পানি গঠনের। সে কোম্পানি 4টির নাম হলো আবু বকর কোম্পানি, ওমর কোম্পানি, ওসমান কোম্পানি এবং আলী কোম্পানি। মুসলিম বিশ্বের সে 4 খলিফার নাম অনুসারে বাংলাদেশ সেনাবাহিনীর এই 4 কোম্পানির নাম রাখা হয়, যা বাংলাদেশি মুসলিমদের জন্য গর্বের বিষয় হলেও ভারতীয়দের জন্য ছিল এটি এক প্রকার গলার কাটা। এই ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আন্তর্জাতিক কৌশলগত বিশ্লেষণ প্ল্যাটফর্ম পর্যন্ত আলোচনা শুরু হয়ে যায়। এমনকি ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম সরাসরি দাবি করতে শুরু করে যে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে নাকি একটি ইসলামিক আইডেন্টিটি চলে এসেছে। সেম একই ধরনের বিতর্ক কিন্তু এর আগেও তৈরি হয়েছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ঘিরে। সম্প্রতি তার দাড়ি রাখা নিয়ে ভারতীয় মিডিয়ার কিছু অংশে অদ্ভুত রকমের আলোচনা দেখা যায়। সেখানে কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করে যে বাংলাদেশ সেনাবাহিনী আস্তে আস্তে ইসলামিক আদর্শের হয়ে যাচ্ছে এবং শেখ হাসিনার সময় যেমনটা বলা হতো বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ, সেটা আর দেখা যাচ্ছে না। বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরেই এখন ইসলামিক দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে, যা ভারতের জন্য অত্যন্ত মাথা ব্যথার কারণ। আর এই আলোচনা শেষ হতে না হতেই আরেকটি আলোচনা সবার সামনে চলে এসেছে। 2য় বাংলাদেশ ব্যাটালিয়নে এবার আরও 2টি পূর্ণাঙ্গ নারী কোম্পানি অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এই 2টি কোম্পানির সম্ভাব্য নাম। সূত্রগুলো বলছে ইসলামের ইতিহাসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমার নাম অনুসারে ফাতিমা কোম্পানি এবং মহানবীর সহধর্মিণী ও ইসলামের অন্যতম প্রধান জ্ঞানসূত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম অনুসারে আয়েশা কোম্পানির নাম বিবেচনায় রয়েছে। অর্থাৎ এই মহিলা 2টি কোম্পানির নাম হবে ফাতিমা কোম্পানি আর আয়েশা কোম্পানি। এখন এই 2টি নাম যদি চূড়ান্ত অনুমোদন পায় তাহলে এর তাৎপর্য হতে পারে অত্যন্ত বড়। প্রথমত, সাংগঠনিক কাঠামোর দিক থেকে বর্তমানে 2য় বাংলাদেশ ব্যাটালিয়নের অধীনে রয়েছে 4টি কোম্পানি। যদি আরও নতুন 2টি নারী কোম্পানি যুক্ত হয় তাহলে মোট সংখ্যা দাঁড়াবে 6। আর এই নতুন 6টি কোম্পানিতে আরও হাজার হাজার সৈন্য যুক্ত হবে। সব মিলিয়ে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু তখন বড় একটি আকার ধারণ করবে। আর বাংলাদেশ যে শুধু তাদের সৈন্য সংখ্যায় বৃদ্ধি করছে তা কিন্তু নয়, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ক্রয় করা হচ্ছে অত্যাধুনিক সব ভয়ঙ্কর অস্ত্র। তারেক রহমান যে সময় চীন সফরে গিয়েছিলেন সে সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে বাংলাদেশ সামরিক বাহিনী নিয়ে বেশ কিছু আলোচনা করেন শি জিনপিংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য গেম চেঞ্জার যেসব অস্ত্র ক্রয় করা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু অস্ত্র সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিচ্ছি। প্রথমত রয়েছে চীনা যুদ্ধ ট্যাঙ্ক VT-5। যদিও এই মডেলের প্রায় 44টি যুদ্ধ ট্যাঙ্ক ইতোমধ্যে ডেলিভারি পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 2023 সালের লাস্টের দিকে বাংলাদেশ সেনাবাহিনী VT-5-এর প্রথম চালানের ডেলিভারি পায় এবং গত বছর 2025 সালেও এই যুদ্ধ ট্যাঙ্কটির বড় একটি চালানের ডেলিভারি পায় বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী এ পর্যন্ত প্রায় 48টির মতো এই ধরনের যুদ্ধ ট্যাঙ্ক হাতে পেয়েছে। নতুন করে আরও 44টি এই ধরনের যুদ্ধ ট্যাঙ্ক অর্ডার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
যেগুলো আগামী কয়েকদিনের মধ্যে ডেলিভারি পাবে বাংলাদেশ। এই যুদ্ধ ট্যাঙ্কটির একটি বিশেষ গুণ হলো এগুলো খুবই দ্রুত গতিসম্পন্ন যুদ্ধ ট্যাঙ্ক। এই যুদ্ধ ট্যাঙ্কটি খুবই দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে মুভ করতে পারে এবং এগুলোর ওজন খুবই কম, মাত্র 33 টন। এবং এই যুদ্ধ ট্যাঙ্কটির একটি বিশেষ সুবিধা হলো এটি 105 mm শেল ব্যবহার করে, আর 105 mm শেল বাংলাদেশেই তৈরি হয়। ফলে যুদ্ধের সময় এই ট্যাঙ্কের শেলের জন্য আমাদের চীনের দিকে তাকিয়ে থাকতে হবে না। বাংলাদেশ যেহেতু নিজেই এই ধরনের ট্যাঙ্কের শেল তৈরি করে, সেহেতু যুদ্ধক্ষেত্রে এই ট্যাঙ্কটি আরও এক ধাপ এগিয়ে থাকবে। দ্বিতীয়ত, বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বড় একটি আর্টিলারির চালান পেতে চলেছে। আর্টিলারিকে বলা হয় যুদ্ধক্ষেত্রের বিধাতা। যে দেশের আর্টিলারি সক্ষমতা যত বেশি, সে দেশ তত বেশি যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকবে। আর এই কারণে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে অর্ডার দিয়েছে তাদের অত্যাধুনিক 105 mm বোরান আর্টিলারি সিস্টেম, যেগুলোর 18টি ইতোমধ্যে কিন্তু বাংলাদেশ ডেলিভারি পেয়েছে। নতুন করে আরও 100+ ইউনিট এই ধরনের আর্টিলারি অর্ডার দিয়েছে বাংলাদেশ। এই বোরান আর্টিলারি সিস্টেমের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এগুলো আকাশপথে পরিবহন করা যায়। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যেসব শক্তিশালী হেলিকপ্টার রয়েছে, সেগুলোকে দিয়ে এই আর্টিলারিগুলোকে খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যাবে। ফলে ভারতের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে এই আর্টিলারিগুলো জমদূত হিসাবে কাজ করবে। বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু নতুন করে আকাশ প্রতিরক্ষা ইউনিট তৈরি করা হয়েছে, যাদের কাজ হলো বাংলাদেশের আকাশপথ সুরক্ষিত রাখা। বাংলাদেশ বর্তমানে চীনের তৈরি FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে, যেগুলোর রেঞ্জ মাত্র 15 কিলোমিটার। এছাড়া বাংলাদেশ ব্যবহার করে থাকে ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম। আপনারা হয়তো অনেকেই ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেমকে গুনতিতে রাখেন না যে এটা একটা এয়ার ডিফেন্স সিস্টেম হলো যে কাঁধে বহন করা যায়। আসলে যুদ্ধক্ষেত্রে অর্থাৎ সম্মুখ যুদ্ধে এই ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেমগুলোই সব থেকে বেশি কাজে লাগে। আমরা যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে S-400, S-300 বা থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার চেয়েও এই ম্যানপ্যাড বেশি কাজে দিয়েছে। ইউক্রেনের সৈন্যরা এই ম্যানপ্যাড ব্যবহার করে রাশিয়ার অনেক শক্তিশালী যুদ্ধবিমানকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। আর বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু হাজার হাজার ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যেটি বাংলাদেশের অন্যতম একটি শক্তি। গেরিলা যুদ্ধক্ষেত্রে এগুলো খুবই ভয়ঙ্কর ভূমিকা পালন করবে। বাংলাদেশ ম্যানপ্যাড হিসেবে ব্যবহার করে QW-18 ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। এই QW কিন্তু খুবই শক্তিশালী একটি আকাশ প্রতিরক্ষা সিস্টেম। এগুলোর রেঞ্জ মাত্র 8 থেকে 10 কিলোমিটার। তারপরও এগুলোর রেঞ্জ যথেষ্ট, কারণ এগুলো কাঁধে নিয়ে পাহাড়, সমতল ভূমি কিংবা মাটির নিচে লুকিয়ে থেকে হামলা করা যায়। ফলে ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেমগুলো খুবই ভয়ঙ্কর ভূমিকা পালন করবে ভারতের বিরুদ্ধে। বাংলাদেশ নতুন করে আরও 500 থেকে 700টির মতো এই ধরনের ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার দিয়েছে চীনের কাছ থেকে, যেগুলো বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হলে বাংলাদেশ সেনাবাহিনী আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আরও শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমও ক্রয় করা হচ্ছে। আমি আমার প্রায় ভিডিওতে বলে থাকি যে বাংলাদেশের জন্য আদর্শ হলো চীনের তৈরি HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেম। আর এই চীনের HQ-9B অর্ডার দিয়ে এসেছে তারেক রহমান। শি জিনপিং এবং তারেক রহমানের বৈঠকে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। সেই বৈঠকে উঠে এসেছে বাংলাদেশের নতুন HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেমের বিষয়ে। বাংলাদেশ ইতিমধ্যেই কিন্তু এই HQ-9B কীভাবে পরিচালনা করতে হয় সে বিষয়ে চীনে গিয়ে ট্রেনিং নিয়ে এসেছে। অর্থাৎ বাংলাদেশের পরবর্তী এয়ার ডিফেন্স সিস্টেম হতে পারে চীনের তৈরি HQ-9B। আর এই এয়ার ডিফেন্স সিস্টেমটি যথেষ্ট পরীক্ষিত একটি এয়ার ডিফেন্স সিস্টেম। আমরা ভারত পাকিস্তান যুদ্ধে দেখেছি পাকিস্তান কিভাবে তাদের হাতে থাকা HQ-9B দিয়ে ভারতের একের পর এক যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। এবং চীন এই এয়ার ডিফেন্স সিস্টেমটি পরিচালনা করার জন্য যত রকম নেভিগেশন সিস্টেমের প্রয়োজন হয় সব কিছুই বাংলাদেশকে দেবে। চীন বাংলাদেশের প্রকৃত মিত্র। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। এবং আপনি যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।